ঠিক আছে, শুরু করা যাক। মাটির উপরে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা একটা গাছ দেখলে মনে হতেই পারে, আরে এখানে তো তেমন কিছুই ঘটছে না। কিন্তু মাটির ঠিক নিচে, শিকড়ের একেবারে গভীরে প্রতিনিয়ত এক বিশাল কর্মযজ্ঞ চলতে থাকে। বেঁচে থাকার জন্য এবং বেড়ে ওঠার জন্য উদ্ভিদকে মাটি থেকে অত্যন্ত জরুরি কিছু পুষ্টি উপাদান সংগ্রহ করে কোষের ভেতরে ঢোকাতে হয়। আর কাজটা মোটেও সহজ কোনো ব্যাপার নয়, কারণ এই পুষ্টি উপাদানগুলোর সামনে থাকে এক অদৃশ্য আর দুর্ভেদ্য দেরাল। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে অবাক হতে হয়। আমরা জানব কিভাবে উদ্ভিদ তার নিজস্ব আণুবীক্ষণিক ফেরি বোট বা পরিবহন ব্যবস্থা ব্যবহার করে এই বাধা পার হয়। পুরো বিষয়টা আসলে অত্যন্ত চমকপ্রদ, আর তা বুঝতে আমরা খুব সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করব। বিজ্ঞানের কঠিন তত্ত্বগুলোতে যাওয়ার আগে দৈনন্দিন জীবনের একটা খুব পরিচিত দৃশ্য কল্পনা করা যাক। ধরা যাক একটা বিশাল খরস্রোতা নদী একটা শহরকে একটা দ্বীপ থেকে একেবারে আলাদা করে রেখেছে। নদীর এক পাড়ে বেশ কিছু যাত্রী আটকা পড়েছে, যাদের যে কোনো মূল্যে ওই দ্বীপে পৌঁছাতেই হবে। কিন্তু স্রোত এতই তীব্র যে সাঁতার কেটে পার হওয়াটা আক্ষরিক অর্থেই অসম্ভব। এখন এই যাত্রীদের নিরাপদে ওপারে নেওয়ার জন্য কি দরকার? ঠিক যা ভাবা হচ্ছে, একটা শক্তিশালী ইঞ্জিন চালিত বিশ্বস্ত ফেরি বোট। মজার বিষয় হল, উদ্ভিদের শিকড়ের কোষগুলোতেও ঠিক এই রকমই একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। যদি আমরা আমাদের ফেরিবোটের এই গল্পটিকে সরাসরি উদ্ভিদের জীববিজ্ঞানের সাথে মেলায়, তবে দারুণ একটা মিল দেখতে পাব। নদীর পাড়ে আটকে পড়া যাত্রীরা হল মাটিতে থাকা খনিজ পুষ্টি উপাদান। খরস্রোতা নদীটি হল উদ্ভিদ কোষের বাইরের আবরণ বা কোষ পর্দা। আর যাত্রীদের পার করার জন্য উদ্ভিদের ঠিক এমন একটা বাহক প্রয়োজন যা ফেরিবোটের মতোই কাজ করবে। এই বৈজ্ঞানিক শব্দগুলোকে একটু সহজভাবে ভেঙে দেখা যাক। সবার আগে জানা দরকার, এই আটকে পড়া যাত্রীরা আসলে কারা। বিজ্ঞানের ভাষায় এদের বলা হয় আয়ন। আয়ন সহজ কথায়, আয়ন হল খনিজ পুষ্টির অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ, যেমন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম। মাটির পানিতে এই আয়নগুলো ভেসে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণ, স্বাভাবিক বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য এই আয়নগুলোকে কোষের ভেতরে প্রবেশ করতেই হবে। কিন্তু চাইলেই তারা সহজে ভেতরে ঢুকতে পারে না। সবচেয়ে বড় বাধাটি হল এই দুর্লঙ্ঘ কোষপর্দা বা সেল মেমব্রেন। এটাকে আমরা আমাদের গল্পের সেই খরস্রোতা নদী হিসাবে ভাবতে পারি। এটি একটি শক্ত, প্রায় অভেদ্য প্রাচীর, যা কোষের ভেতরের অংশকে বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে। খনিজ আয়ন বা যাত্রীরা এই পর্দার বাইরেই আটকে থাকে। তারা একা একা কোনোভাবেই এই মেমব্রেন বা নদী পার হতে পারে না, তাদের সাহায্য প্রয়োজন হয়। উদ্ভিদের এই পুষ্টি বা আয়ন গ্রহণের প্রক্রিয়া প্রধানত দুই রকম হতে পারে। একটা হলো প্যাসিভ অ্যাবজর্পশন বা নিষ্ক্রিয় শোষণ। এটি অনেকটা নদীর স্রোতের অনুকূলে বিনা পরিশ্রমে ভেসে যাওয়ার মতো। এখানে গাছকে কোনো অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না। কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ আয়নের ক্ষেত্রে উদ্ভিদকে স্রোতের বিপরীতে কাজ করতে হয়। একে বলা হয় অ্যাক্টিভ অ্যাবজর্পশন বা সক্রিয় শোষণ। এখানে আয়নগুলোকে এক প্রকার জোর করেই কোষের ভেতরে ঢোকাতে হয়, আর ঠিক এই কাজের জন্যই একটা ইঞ্জিন চালিত ফেরির প্রয়োজন পড়ে। ১৯৩৭ সালে বিজ্ঞানী ভ্যান ডেন হনার্ট একটা যুগান্তকারী ধারণা প্রস্তাব করেন, যা ক্যারিয়ার কনসেপ্ট নামে পরিচিত। তিনি বুঝতে পেরেছিলেন যে এই অভেদ্য পর্দা পার হওয়ার জন্য কোষের ভেতরেই কিছু নির্দিষ্ট জৈব অণু রয়েছে। এই অণুগুলোই মূলত মধ্যস্থতাকারী বা বাহক হিসেবে কাজ করে। সহজ কথায় বলতে গেলে, এই অণুগুলোই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আণুবীক্ষণিক ফেরি বোট। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যে কোনো ইঞ্জিন চালিত ফেরি চালাতে তো জ্বালানি প্রয়োজন, তাই না? অ্যাক্টিভ বা সক্রিয় শোষণের ক্ষেত্রেও শক্তির দরকার হয়। উদ্ভিদ কোষে এই জ্বালানির নাম হল এটিপি। এটিপি কোষ তার নিজস্ব বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে এই এটিপি তৈরি করে, এবং এই শক্তি ব্যবহার করেই খনিজ আয়নগুলোকে জোরপূর্বক পর্দার ওপারে নিয়ে যায়। এটিপি নামের এই জ্বালানি ছাড়া কোষের ফেরি বোট 1 ইঞ্চিও নড়তে পারবে না। এবার দেখা যাক মূল জাদুকরকে। এতক্ষণ যে ফেরিবোটের কথা বলা হচ্ছিল, তার একটা বৈজ্ঞানিক নাম আছে। প্রোটিন লেসিথিন তত্ত্ব অনুযায়ী এই বাহক বা ফেরিটির নাম হল লেসিথিন। এটি এক ধরনের বিশেষ ফসফোটাইড প্রোটিন। লেসিথিনের মূল কাজই হল কোষপর্দার বাইরের দিকে গিয়ে অপেক্ষমান আয়ন বা যাত্রীদের নিজের গায়ে সযত্নে তুলে নেওয়া। তবে একটা ফেরিবোট তো আর নিজে নিজে চলতে পারে না, তার একজন দক্ষ ক্যাপ্টেনের প্রয়োজন হয়। এই আণুবীক্ষণিক যাত্রায় ক্যাপ্টেনের বিশাল ভূমিকা পালন করে লেসিথিনেজ নামের একটি এনজাইম। লেসিথিনেজ নিশ্চিত করে যে লেসিথিন ঠিকমতো আয়নগুলোকে তুলে নিচ্ছে এবং নির্দিষ্ট পথে মেমব্রেন বা পর্দার অপর প্রান্তে পৌঁছে দিচ্ছে। ক্যাপ্টেনের সঠিক নির্দেশ ছাড়া এই পরিবহন ব্যবস্থা একেবারেই অচল।
প্লাজমা মেমব্রেনের ভেতরে এই বিশেষ ক্যারিয়ার অণুগুলো ঠিক ডকিং স্টেশন এবং ফেরির মতো আচরণ করে। তারা বাইরের পরিবেশ থেকে নির্দিষ্ট উপাদানগুলোকে গ্রহণ করে, নিজেদের আকৃতি অদ্ভুতভাবে পরিবর্তন করে এবং সেগুলোকে কোষের ভেতরে ছেড়ে দেয়। এটা সত্যি প্রকৃতির একটা অসাধারণ নিখুঁত নকশা। এই অত্যন্ত নির্দিষ্ট জৈবিক প্রক্রিয়াটিকে খুব সহজে 3টি পরিষ্কার ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপে লেসিথিন কোষপর্দার বাইরের পৃষ্ঠে সংশ্লেষিত বা তৈরি হয়। দ্বিতীয় ধাপে এটি আয়নের সাথে যুক্ত হয়ে একটি জটিল রূপ ধারণ করে। আর তৃতীয় ধাপে এটি পর্দার অপর প্রান্তে গিয়ে ভেঙে যায় বা আর্দ্র বিশ্লেষিত হয়, যার ফলে আয়নটি কোষের ভেতর মুক্ত হয়ে যায়। আমাদের ফেরিবোটের উদাহরণের সাথে মিলিয়ে পুরো চক্রটি আরও একবার দেখে নেওয়া যাক। লেসিথিন বাইরের পৃষ্ঠ থেকে আয়ন তুলে নেয়, অর্থাৎ যাত্রীরা ফেরিতে উঠছে। এরপর লেসিথিন আয়ন কমপ্লেক্স তৈরি হয়। এটা হলো আমাদের যাত্রী বোঝাই ফেরি। তারপর এটি কোষপর্দা পার হয়, যাকে বলা যায় নদী পারাপার। ভেতরের পৃষ্ঠে পৌঁছানোর পর লেসিথিনের হাইড্রোলাইসিস ঘটে, অর্থাৎ যাত্রীরা নিরাপদে গন্তব্যে নেমে যায়। সবশেষে এটিপি নামক জ্বালানি পুড়িয়ে লেসিথিন চক্রটি পুনরায় শুরু করার জন্য একদম প্রস্তুত হয়। এতক্ষণ ধরে ফেরি বোটের গল্পের মাধ্যমে যা বোঝা গেল সেটাকেই 1956 সালে বিজ্ঞানী বেনেট ক্লার্ক বৈজ্ঞানিকভাবে প্রস্তাব করেছিলেন। তিনি এই প্রোটিন লেসিথিন তত্ত্বটি সামনে আনেন। বইয়ের ভাষায় আনুষ্ঠানিক তত্ত্বটি হল ক্যারিয়ার বা বাহক মূলত একটি ফসফোটাইড প্রোটিন। লেসিথিন আয়ন কমপ্লেক্স গঠনের মাধ্যমে লেসিথিন অ্যানায়ন এবং ক্যাটায়ন উভয়কেই বহন করে। বিজ্ঞানের এই কঠিন কথাগুলো যেমন ফসফোটাইড প্রোটিন বা কমপ্লেক্স এখন নিশ্চয় আর ততটা জটিল মনে হচ্ছে না, কারণ আমরা এখন পরিষ্কার জানি এটা আসলে একটা আণুবীক্ষণিক ফেরি বোট ব্যবস্থারই কেতাবি নাম। আমাদের আজকের বিশ্লেষণ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়। শুধু বেঁচে থাকার জন্য একটা সাধারণ উদ্ভিদ যদি প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ আণুবীক্ষণিক এটিপি চালিত ফেরিবোট অবিরাম চালিয়ে যেতে পারে, তবে এই বিশাল প্রাকৃতিক জগতে খালি চোখে দেখা যায় না এমন আরও কত বিস্ময়কর পরিবহন নেটওয়ার্ক নিঃশব্দে কাজ করে চলেছে। বিজ্ঞান আমাদের চারপাশের এই অদৃশ্য জগৎকে জানার যে সুযোগ করে দেয় তা সত্যিই অভাবনীয়। আশা করি আজকের এই আলোচনাটি সবার কাছে খুব উপভোগ্য লেগেছে। প্রকৃতি আর বিজ্ঞানের এমনই সব রহস্য নিয়ে পরবর্তীতে আবারও আলোচনা করা হবে।